আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত, গণহত্যায় সকল আওয়ামী সন্ত্রাসীকে গ্রেফতার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে গণ অনশন করতে জড়ো হয়েছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা। পরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই যোদ্ধাদের গণ অনশন করার কথা রয়েছে। প্ল্যাকার্ডে গণহত্যাকারীদের বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্লোগান লেখা হয়। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩টি যাত্রীবাহী বাসসহ 7টি যানবাহনের সংঘর্ষে ফরহাদ নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে, এতে 4টি যানবাহনের চালক আহত হয়। বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় প্রথমে মাওয়ামুখী প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানকে পেছন থেকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এর পেছনে থাকা আরও কয়েকটি যানবাহনের ধাক্কা লাগলে একজনের মৃত্যু হয়। এদিকে চাঁদপুরে ঘন কুয়াশার কারণে ঢাকা বরিশালগামী 2 লঞ্চের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় এড়াতে সময় পরিবর্তন করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন সময় অনুযায়ী ঢাকা থেকে সৈয়দপুরে সকাল 10:30 এবং 11টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন ও অবতরণ করবে। এছাড়া উত্তরাঞ্চলগুলোতে বেড়েছে শীতের তীব্রতা, এতে হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, এখন সড়কের পরিস্থিতি কি? দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? হ্যাঁ সিনথিয়া, যেমনটি বলছিলেন, আজকে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে আছে সেই এক্সপ্রেসওয়েতে সনবাড়ি এলাকায় ভোর 6টার দিকে এই ঘন কুয়াশায় আপনার এই পরপর কয়েকটি গাড়ি, অর্থাৎ প্রথমে একটি প্রাইভেট কারের কভার্ড ভ্যান ধাক্কা দেয় এবং তার পিছনে মাইক্রোবাস এবং তার পিছনে ছিল যাত্রীবাহী বাস। এরপরে কিন্তু আরও 3টি যাত্রীবাহী বাস পরপর ধাক্কা দেওয়ার ঘটনা যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়। এই 4 জনের মধ্যে 2 জনকে আপনার শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে একজন চালক, মাইক্রোবাস চালক ফরহাদ নামে নিহত হয় একজন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল। তবে আপনার এই ঘটনায় যে আহত হয়েছে তাদের আপনার কয়েকজন এই অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে। তবে আপাতত পরিস্থিতি আপনার স্বাভাবিক রয়েছে। সিনথিয়া, ধন্যবাদ। বাজারে চালের দাম বৃদ্ধিতে টাল মাটাল অবস্থা ভোক্তাদের। দেশের বড় চালের মিল এলাকা নওগাঁর মিলে দাম বেড়েছে সব ধরনের চালের। প্রকারভেদে 10 টাকা পর্যন্ত বেড়েছে কেজিতে। মিলাররা আমন ধানের উৎপাদন কম হওয়ার অজুহাত দিলেও তারাই বলছেন বাজার মনিটরিং এর কথা। আর ভোক্তারা বলছেন সপ্তাহে সপ্তাহে নানান অজুহাতে চালের দাম বেড়েই চলেছে। শুধু চাল নয়, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষরা। সব থেকে দাম বাড়িছে সাম্পা কাটারি, ছিল আপনার 72-73 টাকা, এখন বেড়ে দাঁড়াচ্ছে 80 টাকা। আমাদের নিত্যপণ্য যেটা, এটা আমার সহনীয় পর্যায়ে থাকে। নিম্ন মধ্যবিত্ত যারা সংসার, তাদের জন্য খুবই কষ্টকর। দাম কম হলে একটু ভালো হতো আমাদের জন্য, আর কি, মানে গরিব মানুষের জন্য। তাহলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আমাদের পয়সা করি বেশি লেগে যাচ্ছে আমাদের। আমরা চাচ্ছি সবাই যে চালের দামটা কমুক। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চালের দাম বৃদ্ধির কারণ কি বলছেন বিক্রেতারা? এছাড়াও তেল ও সব ধরনের মুরগির বাড়তি দামে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন?
জি সিনথিয়া, আসলে আপনি যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে, এই ঠিক আজকেও সেরকম আছে। এখনো কিন্তু বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু স্থিতিশীল অবস্থায় নাই, এখনো কিন্তু বাজার পরিস্থিতি ঊর্ধ্বমুখী। আমরা বেশ কিছু বিক্রেতার সাথে কথা বললাম, তারা জানিয়েছে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু চালের দাম কেজি প্রতি 2 টাকা থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে, চাল ভেদে সেটা, এবং কোনো কোনো চাউলের ক্ষেত্রে কিন্তু আরও বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে আমরা কথা বলেছিলাম পাহাড়তলী আড়তদার সমিতি সভাপতির সাথে, তিনি জানিয়েছেন আসলে কর্পোরেট ব্যবসায়ীরা যেভাবে চাউল স্টক করছেন সেজন্যই কিন্তু চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। যদি কর্পোরেট ব্যবসায়ীরা যদি আসলে চাউলের স্টক না করতো তাহলে কিন্তু আসলে চাউলের দাম এতটা বৃদ্ধি পেত না বলে তারা বলছেন। এবং এখানকার যারা বিক্রেতা আছে তারা কিন্তু জানিয়েছেন কোনো কোনো কর্পোরেট ব্যবসায়ীর গুদামে কিন্তু 2 থেকে 3 বছরের আগেরও জমানো চাল রয়ে গেছে, সেই চালগুলো তারা কিন্তু বাজারে ছাড়ছে না। যখনই দাম বৃদ্ধি পাচ্ছে তখনই তারা কিন্তু এই চালগুলো বাজারে একের পর এক ছাড়ছে, সেজন্য কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলছেন আসলে কর্পোরেট ব্যবসায়ীর সাথে এই খাতুনগঞ্জের ব্যবসায়ী, পাহাড়তলী আড়তদার সমিতির ব্যবসায়ী যারা আছে তারাই কিন্তু আসলে মূলত এগুলি করছে। যারা কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকেও কিন্তু বেশি করছেন এখানকার যারা ব্যবসায়ী আছে তারা, যেহেতু কত টাকা দিয়ে আসলে চাউলগুলো কিনা হচ্ছে সেটা কোনো আসলে তারা বলছে না, সেজন্য কিন্তু তারা ব্যবসায়ীদের কাছ থেকে যেভাবে পারছে, ক্রেতাদের কাছ থেকে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা বিক্রি করছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু হলুদের দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। হলুদ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে, এবং সেই সাথে মরিচের দামও বৃদ্ধি, মরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে, এবং এলাচের দাম 5000 টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ছিল এটা আসলে 3400, এই সপ্তাহে প্রায় এটার দাম 5200 টাকা। সবকিছুর দামই কিন্তু চট্টগ্রামে ঊর্ধ্বমুখী, কোনোভাবেই যে আসলে নিয়ন্ত্রণে আসবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এবং সবজির কথা যদি বলে থাকি, সবজি কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি 5-10 টাকা বেড়েছে, এবং সেই সাথে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকা, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকা কেজিতে। আসলে চট্টগ্রামের বাজার সবসময় একটু ঊর্ধ্বমুখী থাকে, এবং আজকেও কিন্তু সেম অবস্থা, এখন ঊর্ধ্বমুখী আছে। তবে এখানকার যারা ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী আছে, তারা কিন্তু অভিযোগ করে বলেছেন তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও কিন্তু তেল সরবরাহ স্বাভাবিকভাবে হয়নি। এখনো পর্যন্ত 2 লিটার 1 লিটার তেল, বোতলদার তেল পাওয়া যাচ্ছে না, তবে 5 লিটারের তেল পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। একদিন পার হলেও টঙ্গীর দুর্ঘটনা কবলিত বেইলি ব্রিজটির উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, বেইলি ব্রিজটি হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হলেও সরকারি আদেশ অমান্য করে এতে ভারী যানবাহন চলাচল করায় এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভাঙা সেতুটি মেরামত ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের এখনো কোনো উদ্যোগ নেওয়া না হলেও আজ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ব্রিজটি পরিদর্শনে যাওয়ার কথা আছে। গতকাল ভোরে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে আহত হয় 2 জন। পরে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। ব্রিজটি পরিদর্শনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা কখন নাগাদ সেখানে পৌঁছাতে পারবে, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, আপনি জানেন যে গতকালকে যে এই বৃষ্টি ভেঙে পড়ার পর থেকে কিন্তু এই রাস্তার কিন্তু চলাচল একদমই বন্ধ হয়ে গেছে, এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই সড়কে যারা যান চলাচল করে এবং এই সড়কে চলাচলরত যারা রয়েছে সকলকে কিন্তু বাইপাস সড়ক যেমন কামারপাড়া মন্নু গেট হয়ে কিন্তু চলাচল করার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া কিন্তু 32 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আমরা সড়ক ও জনপথ বিভাগের কিন্তু কাউকে দেখতে পাইনি। এখনো পর্যন্ত কিন্তু কালকে দুর্ঘটনা হওয়ার পর থেকে যে অবস্থা ছিল সেই অবস্থায় এখনো রয়েছে। এখনো কিন্তু এই ট্রাকটি উদ্ধারের জন্য কোনো কর্তৃপক্ষ আসেনি। তবে বিআইডব্লিউটি এর কিছু কর্মকর্তাকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের জুরিডিকশনের ভিতরে না পড়ার কারণে কিন্তু তারা এই বৃষ্টি উদ্ধার এবং ট্রাকটিকে উদ্ধার করতে পারছে না।
বা তাদের কোনো ইকুইপমেন্ট নেই। এছাড়াও তারা জানিয়েছেন যে এই ব্রিজটি কিন্তু উদ্ধার করার জন্য সড়ক জনপথ বিভাগের সাথে তাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এই ব্রিজটিকে তারা আজকে দুপুর নাগাদ তারা এই ব্রিজ এবং এই ট্রাকটিকে উদ্ধার করার জন্য আসবে। এছাড়াও যে জনভোগান্তি হচ্ছে সেটি কিন্তু চরম থেকে চরম আকার ধারণ করেছে। কিছু আমরা সকালবেলা দেখতে পেয়েছি একটু যানজটের সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন সেই যানবাহন কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে একটি বিশেষ করে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো যে এই যে বেলি সেতুগুলো সেগুলো কিন্তু সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি শুধুমাত্র এগুলো হালকা যানবাহন চলাচলের জন্যই তারা উন্মুক্ত রেখেছে, কিন্তু এবং তারা কিন্তু একটি সাইনবোর্ডও দিয়েছে যে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল নিষিদ্ধ। তবে তারা কিন্তু যেই কাজটি করছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই বেলি ব্রিজগুলো দিয়ে কিন্তু খুব ভারী যানবাহন এবং অনেক 10 থেকে 20 টন ওজনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। এতে করে কিন্তু এই ব্রিজগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়ছে এবং পরবর্তীতে যে বৃষ্টি অবশিষ্ট যে বৃষ্টি রয়েছে সেটিও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এখন থেকে যদি সচেতনতা সৃষ্টি করা না যায় তবে কিন্তু পরবর্তীতে বড় ধরনের কোনো আশঙ্কা হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন ও অভিন্ন স্বার্থ খোঁজ শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান ভূমিকা রাখবে বলে জানান তিনি। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াও আমা কিমোনোরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। We are aware of the civil war situation currently prevailing in Myanmar and the 1.2 million Rohingya refugees who are forcibly displaced from the Rakhine state under extreme atrocities and are sheltered in Bangladesh for the last 7+ years. মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।